আচ্ছা, সফল মানুষদের দিনেও তো ২৪ ঘন্টাই থাকে, তাই না? তাহলে আসল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো তারা নিজেদের মস্তিষ্ককে ঠিকঠাক কাজে লাগানোর নিয়মগুলো জানেন এবং সেগুলো ব্যবহার করেন। কখনো কি এমনটা মনে হয় যে নিজের মস্তিষ্কটাই যেন নিজের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে? ধরুন, সকালে ঘুম ভেঙেই একরাশ ক্লান্তি, সারাদিন মাথাটা কেমন যেন ঘোলাটে, আর কোনো জরুরি কাজে যেই না মন দিতে যাওয়া, অমনি হাজারটা চিন্তা এসে ভিড় করে। মনে হয় মস্তিষ্কটা যেন আমাদের কথাই শুনছে না, নিজের মতো চলছে। একবার দুটো দিনের কথা ভাবা যাক। একদিনে সামনে কাজের পাহাড়, কিন্তু শরীরে এনার্জি একদম জিরো। অনবরত ফোনের নোটিফিকেশন আসছে আর মনটা ছটফট করছে। অন্য আরেকটা দিনে শান্তভাবে, কোনো চাপ ছাড়াই প্রত্যেকটা কাজ শেষ হচ্ছে, আর ফোকাসটা একদম লেজার বিমের মতো তীক্ষ্ণ। পার্থক্যটা কি? প্রথম দিনে মস্তিষ্কই যেন চালকের আসনে, আর দ্বিতীয় দিনে সেই নিয়ন্ত্রণটা নিজের হাতে। তো আসল রহস্যটা কিন্তু এখানে। মস্তিষ্কের বিরুদ্ধে যুদ্ধ করা নয়, বরং এর নিয়মগুলো বুঝে সেই অনুযায়ী চলা। আর মজার ব্যাপার হলো, নিউরোসায়েন্স আমাদের সেই নিয়মগুলোই শেখাচ্ছে, যা দিয়ে আমরা আমাদের মস্তিষ্ককে অসাধারণ পারফর্ম করার জন্য নতুন করে গড়ে তুলতে পারি। তাহলে চলুন, একদম প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক। আমাদের এই ব্রেন ইঞ্জিনটাকে ঠিকঠাক জ্বালানি দেওয়া। এই নিয়মগুলো হলো মানসিক পারফরম্যান্সের একেবারে ভিত্তি। এগুলো ছাড়া পরের কৌশলগুলো কিন্তু কোনো কাজেই আসবে না। প্রথম নিয়মটা হলো ঘুম। ঘুমকে প্রায়ই আমরা বিলাসিতা ভাবি, কিন্তু আসলে এটা আমাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে জরুরি একটা রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া। সোজা কথায়, এটা হলো ব্রেনের রিসেট বাটন। জানেন, যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক কি অসাধারণ একটা কাজ করে। এটা সারাদিনের জমা হওয়া যত অপ্রয়োজনীয় চিন্তা আর মানসিক চাপ আছে সেগুলোকে একদম পরিষ্কার করে ফেলে। শুধু তাই না, গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে স্মৃতি হিসাবে গুছিয়ে রাখে আর আমাদের আবেগগুলোকে পরের দিনের জন্য স্থিতিশীল করে তোলে। ঠিক এই কারণেই একটা ভালো ঘুমের পর মনটা এত শান্ত আর ফুরফুরে লাগে। এবার আসি দ্বিতীয় নিয়মে। শরীরকে সচল রাখুন আর মনটাকে ধারালো করে তুলুন। মানসিক আলস্য, বা যাকে আমরা ব্রেন ফগ বলি, সেটা কাটানোর জন্য এর চেয়ে শক্তিশালী উপায় আর হয় না। ব্যাপারটা কি হয়, যখন আমরা হাঁটি, দৌড়াই বা যে কোনো ধরনের ব্যায়াম করি, তখন আসলে আমাদের মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে যায়। এর ফলে ব্রেইন ভরপুর অক্সিজেন আর ডোপামিন, সেরোটোনিনের মতো দারুণ কিছু রাসায়নিক পায়, যা আমাদের মুড ভালো করে, ফোকাস বাড়ায় আর চিন্তাভাবনাকে গুছিয়ে তোলে। মানে, শরীরচর্চা শুধু শরীরের জন্য নয়, এটা সরাসরি আমাদের মনের জন্য জ্বালানি। তো আমরা ঘুম আর ব্যায়ামের কথা বললাম, যা শরীর আর মস্তিষ্কের কানেকশনকে একদম মজবুত করে। আর এর সাথেই কিন্তু আরেকটা জরুরি নিয়ম চলে আসে, নিয়ম নম্বর ৮। মস্তিষ্কেরও একটা ব্রেক দরকার। একটানা কাজ করাটা কিন্তু প্রোডাক্টিভিটির জন্য বেশ ক্ষতিকর। বিজ্ঞানের ভাষায় একে বলে আল্ট্রাডিয়েন রিথম। মানে কি? মানে হলো, আমাদের মস্তিষ্ক কিন্তু একটানা কাজ করার জন্য তৈরিই নয়। এটা স্বাভাবিকভাবেই ৯০ থেকে ১২০ মিনিটের সাইকেলে কাজ করে। এই সময়ে আমাদের মনোযোগ সর্বোচ্চ থাকে, কিন্তু এরপর এর ক্ষমতা কমে আসে এবং রিচার্জ করার জন্য ছোট্ট একটা বিরতির দরকার হয়। তাই কাজের মাঝে ছোট ব্রেক নেওয়াটা আসলে মস্তিষ্কের প্রকৃতিকে সম্মান করে কাজ করার সবচেয়ে স্মার্ট উপায়। বেশ, আমাদের ইঞ্জিন তো এখন জ্বালানিতে ফুল। এবার চলুন দ্বিতীয় ধাপে যাওয়া যাক, আমাদের সরঞ্জামগুলোকে ধারালো করা। এখানে আমরা এমন কিছু মানসিক কৌশল নিয়ে কথা বলবো, যা আমাদের চিন্তাভাবনা আর শেখার প্রক্রিয়াকে আরও অনেক বেশি কার্যকর করে তুলবে। চলুন একটা খুব জনপ্রিয় ভুল ধারণা ভাঙা যাক, মাল্টিটাস্কিং, মানে একসাথে অনেক কাজ করা। এটা আসলে একটা মস্ত বড় ধোঁকা ছাড়া আর কিছুই না। আমাদের মনে হয় আমরা অনেক কিছু একসাথে সামলে নিচ্ছি, কিন্তু বাস্তবে আমাদের মস্তিষ্ক খুব দ্রুত এক কাজ থেকে অন্য কাজে লাফিয়ে বেড়াচ্ছে, আর প্রতিটা লাফের সাথে আমাদের মূল্যবান মানসিক শক্তি শুধু নষ্টই হচ্ছে। এর আসল আর পাওয়ারফুল বিকল্পটা হলো ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে কাজ করা। এটা এমন একটা অবস্থা যেখানে সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে দূরে সরে গিয়ে শুধুমাত্র একটা কাজেই ১০০ ভাগ মনোযোগ দেওয়া হয়। এর ফলে অনেক কম সময় অসাধারণ সব ফলাফল পাওয়া যায়, যা মাল্টিটাস্কিং করে পাওয়াটা প্রায় অসম্ভব। এবার আসা যাক নিয়ম নম্বর ৫-এ, মনে রাখার জন্য পুনরাবৃত্তি করুন। দেখুন, আমাদের মস্তিষ্কটা না অনেকটা পেশির মতো। স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণ সাধারণত মেধার অভাব নয়, বরং যথেষ্ট পুনরাবৃত্তির মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুপথকে শক্তিশালী না করা। যখন কোনো নতুন তথ্য বা আইডিয়া আমরা বারবার পড়ি, শুনি বা ভাবি, তখন কি হয় জানেন? ওটা আমাদের ব্রেনে একটা পাকা ছাপ ফেলে দেয়। এই পুনরাবৃত্তির মাধ্যমেই প্রথমে তথ্য স্মৃতিতে পরিণত হয়, সেই স্মৃতিই পরে কাজে পরিণত হয়, আর নিয়মিত কাজটা অভ্যাসে রূপান্তরিত হয়। আর আমরা যা বারবার ভাবি, সেটাই একসময় আমাদের পরিচয়ে পরিণত হয়ে যায়। ষষ্ঠ নিয়মটা কিন্তু খুব মজার।
ছবি বা ভিজুয়াল সবসময় লেখাকে হারিয়ে দেয়। এটা একটা দারুণ সত্যি। আমাদের মস্তিষ্ক হাজার হাজার বছর ধরে শব্দের চেয়ে ছবি বা দৃশ্যকে অনেক দ্রুত আর কার্যকরভাবে প্রসেস করার জন্য তৈরি হয়েছে। কেন বলুন তো? কারণটা খুব সহজ। টেক্সট পড়ার জন্য আমাদের ব্রেনকে কিন্তু বেশ খাটতে হয়, অক্ষর আর শব্দ ডিকোড করতে হয়। কিন্তু একটা ছবি বা ডায়াগ্রাম আমরা মুহূর্তের মধ্যে বুঝে ফেলি। লেখা শুধু আমাদের যুক্তিকে নাড়া দেয়, কিন্তু একটা ছবি একই সাথে যুক্তি এবং কল্পনা দুটোকেই জাগিয়ে তোলে। এ কারণেই তো মাইন্ড ম্যাপ বা ফ্লোচার্টের মতো ভিজুয়াল টুল ব্যবহার করলে যে কোনো কিছু শেখা এবং মনে রাখা অনেক সহজ হয়ে যায়। তো আমরা আমাদের ইঞ্জিনকে ফেল দিয়েছি, আমাদের টুলসগুলোকেও ধারালো করেছি। এবার ফাইনাল লেভেল, আর এটাই সবচেয়ে শক্তিশালী স্তর, নিজের ভেতরের কন্ট্রোলটা হাতে নেওয়া। এখানে আমরা আমাদের আচরণের মূল চালিকা শক্তি, স্ট্রেস এবং আবেগ পরিচালনা করার কথা বলবো। এই লেভেলের শুরুতেই আসছে নিয়ম নম্বর 4। স্ট্রেস বা মানসিক চাপ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, স্ট্রেসকে শত্রু ভাবার কোনো কারণ নেই। এটাকে বরং একটা সিগন্যাল হিসেবে দেখা উচিত। এই সংকেত আমাদের জানায় যে জীবনের কোথাও একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। যখনই এই স্ট্রেসের সিগন্যালটা পাওয়া যাবে, জাস্ট এই 3টা স্টেপ নিতে হবে। প্রথমত, যা করা হচ্ছে তা থামিয়ে দিয়ে নিজের ভেতরের অনুভূতির সাথে সংযোগ স্থাপন করা। দ্বিতীয়ত, একটু হাঁটা বা শরীরকে প্রসারিত করা, কারণ শারীরিক নড়াচড়া আবেগগুলোকে প্রবাহিত হতে সাহায্য করে। এবং সবশেষে নিজের প্রত্যাশাগুলোকে রিসেট করা। এটা মনে রাখা জরুরি যে আমরা মানুষ, কোনো মেশিন নই। এবং আমাদের সপ্তম নিয়মটা হল আবেগিক কর্মের আসল চালিকা শক্তি। আমরা প্রায়ই ভাবি যে শুধু যুক্তি বা শৃঙ্খলা দিয়ে বড় কাজ করে ফেলা যায়, কিন্তু সত্যিটা হলো এটা সব সময় যথেষ্ট নয়। আমাদের গভীরতম প্রেরণা আসে কাজের সাথে একটা মানসিক সংযোগ থেকে। তাই নিজেকে এই জরুরি প্রশ্নটি করাটা খুব দরকারি। এই যে কাজটা করছি, এর সাথে আমার মানসিক সংযোগটা ঠিক কোথায়? যখন শৃঙ্খলা বা যুক্তি আর কাজ করে না, তখন কাজের পেছনের কেন খুঁজে বের করতে হয়। সেই আনন্দ, গর্ব বা উদ্দেশ্যই আমাদের সবচেয়ে কঠিন সময়েও এগিয়ে চলার জ্বালানি যোগায়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন এক ঝটকায় নিয়মগুলো আরেকবার দেখে নিই। 1. পর্যাপ্ত ঘুম, যা ব্রেইনের রিসেট বাটন। 2. শরীরচর্চা, যা মনকে ধারালো করে। 4. স্ট্রেসকে নিয়ন্ত্রণে রাখা। 5. মনে রাখার জন্য পুনরাবৃত্তি। 6. টেক্সটের চেয়ে ভিজুয়ালের শক্তিকে কাজে লাগানো। 7. আবেগই হলো আসল চালিকা শক্তি। এবং 8. মস্তিষ্কের প্রাকৃতিক ছন্দে বিরতি নেওয়া। আর এই সব কিছুর কেন্দ্রে রয়েছে গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্কের ধারণা, একবারে একটি কাজ। দেখুন, এই নিয়মগুলো শুধু জানাটাই কিন্তু সব না। আসল পরিবর্তনটা আসবে যখন এগুলোকে কাজে লাগানো হবে, কারণ সঠিক কর্মই জ্ঞানকে আসল শক্তিতে রূপান্তরিত করে। তাহলে এখন প্রশ্ন হলো, এই নিয়মগুলোর মধ্যে কোনটি আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করা শুরু হবে?